আমার স্বামী সবার সামনে মাইক হাতে নিয়ে ঘোষণা করলো, মাত্র 20,000 টাকায় এই অযোগ্য স্ত্রীকে কে নিয়ে যাবেন। তারপর এক অচেনা মানুষ দাঁড়িয়ে বললেন, আমি 2 কোটি টাকা দিতে রাজি আছি, চলুন শুরু করা যাক। 20,000 টাকা থেকে বেডিং শুরু হলো। আমার স্বামী মাহবুবুর রহমান মাইক্রোফোন হাতে নিয়ে হেসে বললেন, দেখি তো এই অযোগ্য বউটাকে কে নিয়ে যেতে চান। ঢাকার 5 তলাকার একটি হোটেলে বিশাল হলরুমে প্রায় 300 অধিক অতিথি একসঙ্গে হেসে উঠলেন। আমি নীল রঙের একটি শাড়ি পরে মঞ্চে নিশ্চুপ দাঁড়িয়েছিলাম। এই অনুষ্ঠানটির জন্য শাড়িটি কিনেছিলাম। 2 হাত একসঙ্গে জড়িয়ে শুধু সামনে দিকে তাকিয়েছিলাম। মাহবুবের এক ব্যবসায়ী বন্ধু মজা করে হাত তুলে বললেন, 20,000। হাসিতে ফেটে উঠল পুরো হলরুম। আমি কাঁদিনি আর প্রতিবাদও করিনি, শুধু আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে রইলাম। এই অপমান আজকের না, 27 বছরের সংসারে প্রতিদিনই একটু একটু করে জমেছে এই অপমান। প্রতিদিনের তুচ্ছ তাচ্ছিল্য, প্রতিটি ব্যঙ্গ, নীরব অবহেলা আমাকে ধীরে ধীরে নিজের অস্তিত্বকে ভুলে দিয়েছিল। আজকের পুরো অনুষ্ঠানটি আমি একাই আয়োজন করেছি। অতিথিদের আমন্ত্রণপত্র, স্টেজ সাজানো, খাবারের মেনু, ভিডিও, স্পন্সর সবকিছুই আমার পরিকল্পনায় হয়েছে। গত 11 বছর ধরে মাহবুবুর রহমান ফাউন্ডেশনের প্রত্যেকটি অনুষ্ঠানের পেছনে আমিই ছিলাম, কিন্তু প্রশংসা সবসময় পেয়েছে মাহবুব। অনুষ্ঠান শুরু হওয়ার 40 মিনিট পর আমার কপালে আলতো চুমু খেয়ে সবাইকে বললেন, আমার স্ত্রী না থাকলে এই সব কিছুই হতো না। কিন্তু পরের 1 ঘন্টা ধরে তিনি এমন ভাবে কথা বললেন যেন প্রতিটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ডিনারের সময় কয়েক গ্লাস পানি খাওয়ার পর তিনি তার পুরনো অভ্যাসে ফিরে গেলেন। তিনি হেসে বললেন, আমার স্ত্রী এখনো কথায় সংসারের হিসাব লেখে। ওর সবচেয়ে বড় আনন্দ কি জানেন? ডাইনিং টেবিলের ফুল বদলানো। একবার সবাই হেসে উঠল। তারপর তিনি বললেন, এই হলে যত মহিলা আছেন আমার স্ত্রী সবচাইতে বেশি নিরস মানুষ। সবাই হেসে উঠল, আমিও হেসে উঠলাম, কারণ এত বছর ধরে আমি ভেবেছিলাম সবকিছু সহ্য করাই হয়তো ভদ্রতা। ডিনার শেষে একজন অতিথি মজা করে বললেন, চলুন একটা নিলাম করি, 4টি টাকা উঠবে। মাহবুব আমার হাত ধরে মঞ্চে তুললেন। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো তিনি এবার আমার অবদানের কথা বলবেন, কিন্তু না, তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, এই যে আমার স্ত্রী, রান্না পারে, সংসার গুছিয়ে রাখে, কখনো কোনো অভিযোগ করেন না, কে নিবেন তাকে। পুরো হলরুম আবার হাসিতে গর্জে উঠল। আমি চারদিকে তাকালাম। এরা সে মানুষ যাদের বাড়িতে আমি মিষ্টি পাঠিয়েছি, অসুস্থ হলে হাসপাতালে দেখতে গেছি, তাদের সন্তানদের জন্মদিনে উপহার পাঠিয়েছি। আজ তারা সবাই হাসছে। তখনই হলরুমের পেছন থেকে একটা গম্ভীর শব্দে ভেসে এলো, আমি 2 কোটি টাকা দিচ্ছি। মুহূর্তে হলরুমটি পুরা নীরব হয়ে গেল। সবাই ঘুরে তাকালো। প্রায় 60 বছর বয়সী একজন ভদ্রলোক 2 পায়ে সামনে এগিয়ে আসছেন। তুষার রঙের স্যুট পরা, চোখ দুটো স্থির। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। মাহবুবুর অপ্রস্তুত হেসে বললেন, স্যার, আপনি তো অনেক প্রধান করলেন। ভদ্রলোক তার বাড়িয়ে দেওয়া হাত ধরলেন না। তিনি শান্ত গলায় বললেন, আমি এই ফাউন্ডেশনের জন্য আসিনি, আমি এসেছি কারণ জানতাম আমির রহমান আজ এখানে থাকবে। মাহবুব অবাক হয়ে বললেন, আপনারা কি একে অপরকে চিনেন? আমি মাথা নাড়ালাম আর বললাম, না, আমি জীবনে এই মানুষটাকে দেখিনি। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস রহমান, আগামীকাল আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। এটি সত্য, আপনি বহু বছর আগে জানার কথা ছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ঠিক আছে, আমি আসবো। সেদিন রাতে বাসায় ফেরার পথে মাহবুব একটা কথাও বলেনি। স্টিয়ারিং এত শক্ত করে ধরেছিল যে তার হাতের আঙ্গুল সাদা হয়ে গিয়েছিল। হঠাৎ তিনি বললেন, তুমি কি করেছো যে একজন মানুষ তোমাকে 2 কোটি টাকা দিতে চায়? আমি শান্তভাবে উত্তর দিলাম, কিছুই না। তিনি বিশ্বাস করলেন না। এই রাতে তিনি তার ব্যক্তিগত সহকারীকে ওই ভদ্রলোক সম্পর্কে তথ্য বের করার নির্দেশ দিলেন। ভোরের আগেই রিপোর্ট এসে পৌঁছালো। রিপোর্ট পড়ে মাহবুবের মুখের রং বদলে গেল। বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পপতি সমাজসেবক ওয়াহেদ রেজা গত 25 বছর ধরে একজন নারীকে খুঁজছিলেন। সেই
সেই নারীর নাম শারমিন আক্তার। আমি তখন জানতাম না সেদিন সেই অপমানের নিলাম আমার জীবনের এমন একটি দরজা খুলে দিয়েছে যা আর কোনোদিন বন্ধ হবে না। মাহবুবুল ও জানতো না দরজার ওপারে এমন এক সত্য অপেক্ষা করছে যা তার পুরো পৃথিবীকে বদলে দিবে। পরের দিন দুপুরে অহিত রেজা আমাকে ঢাকা, গুলশান বা বনানীর বিজান রেস্টুরেন্টে নয় এবং ধানমন্ডির একটা ছোট্ট নিরিবিলি পুরনো রেস্টুরেন্টে দেখা করতে বলেন। এমন একটি জায়গা যেখানে সাংবাদিকের ভিড় নেই, পরিচিত মানুষেরও আনাগোনা খুব কম। আমি পৌঁছাতেই তিনি সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আমাকে স্বাগতম জানালেন। এটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর তিনি কয়েক মুহূর্তে নীরব থেকে বললেন, শারমিন আপা, গত রাতের ঘটনা জন্য আমি আগেই ক্ষমা চাই। হয়তো আমার আচরণ অনেকের কাছেই স্বাভাবিক লেগেছে, কিন্তু আপনার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে চুপ করে বসে থাকতে পারিনি। সরাসরি তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি আমাকে চেনেন কিভাবে? তিনি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, প্রায় 25 বছর আগে আপনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তখন আপনার পোস্টিং ছিল কুমিল্লার ছোট্ট একটি শহরে। আমি অবাক হয়ে তার কথা শুনছিলাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, একদিন প্রবল বৃষ্টির মধ্যে আপনি বাস ট্রেনে একজন কিশোরীকে একা বসে থাকতে দেখেছিলেন। মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, কাঁধে ছিল ছেঁড়া একটি ব্যাগ, চোখে ছিল অসহায় ভয়ের ছাপ। হঠাৎ করে বহু বছর আগের পুরনো সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি আস্তে করে বললাম, মেয়েটির নাম নীলা। অহিত রেজা মৃদু হেসে মাথা নাড়ালেন আর বললেন, হ্যাঁ, সে আমার ছোট বোন নীলা। অহিত রেজা। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন, সেদিন নীলা বাড়ি থেকে নিয়ে এসেছিল, যে জীবনের উপর ভরসা হারিয়ে ফেলেছিল, করেছিল প্রথম যে বাস পাবে তাতেই উঠে অজানা কোনো দিকে চলে যাবে। কিন্তু আপনি তাকে এক প্লেট গরম খিচুড়ি খাইয়েছিলেন, তার জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছিলেন, মোবাইল থেকে সমাজ সেবা অফিসে ফোন করেছিলেন, তারপর সারা রাত তার পাশে বসেছিলেন ততক্ষণ না সরকারি কর্মকর্তা এসে পথ আশ্রয় নিয়ে যায়। আমার চোখ ভিজে উঠল। আমি আস্তে করে বললাম, তারপর কয়েক মাস ওকে শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে পড়াতাম, যেন ওর পড়াশোনা বন্ধ হয়ে না যায়। রেজার চোখে তখনও কৃতজ্ঞতার ছাপ। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত গল্প পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ইনবক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।